আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জুলাই এবং আগস্ট ২০২৪ সনে আমাদের দেশে যে সকল নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডগুলোর মধ্যে যেগুলো ছাত্রলীগ ঘটিয়েছে, যেগুলো পুলিশ ঘটিয়েছে, সেগুলোর বিচার হচ্ছে এবং এটা হতেই হবে। কিন্তু পর্দার আবার উল্টো দিকের কিছু দৃশ্য রয়েছে। সে দৃশ্যগুলো হলো যে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং সরকারের অনুগত পেটোয়া বাহিনী, সেটা পুলিশ হোক, মিলিটারি হোক, তারপর বিজিবি হোক কিংবা আনসার, ভিডিবি, সকলেই কিন্তু জনগণের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। ওই সময়ের যে বীভৎস ঘটনা, বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া, জেলে পোড়া, মামলা দেওয়া, মোকদ্দমা দেওয়া, গুলি করা, মেরে ফেলা, গুম করা, সব কিছুই কিন্তু হয়েছে। এবং সেই কাজগুলোর মধ্যে বা সেই কুকর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কুকর্মের বিচার হচ্ছে, মামলাও হয়েছে এবং অনেকে গ্রেপ্তার বরণ করেছেন। কিন্তু যে বিষয়গুলো আমরা স্বপ্নেও কল্পনা করিনি, এর কারণ হলো এই ধরনের ঘটনা আমাদের দেশে আসলে কখনো ঘটেনি। আমাদের দেশে অতীতে সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ হয়েছে, বিপ্লব হয়েছে, বিপ্লব করার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধু জামানাতে জাসদ, তারপর পূর্ব বাংলার সর্বহারা পার্টি সহ আরও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অনেকগুলো যে বামপন্থী সংগঠন, অনেকটা নকশাল আদলের সংগঠন, তারা মূলত এরকমভাবে অস্ত্র হাতে ঘোরাফেরা করত এবং মানুষকে হত্যা করত সরকারকে বিপদে ফেলার জন্য। কিন্তু সরকার পরিবর্তন করার জন্য না, একটা নতুন বিপ্লব করার জন্য কিংবা সরকারকে নাস্তানাবুদ করার জন্য তারা একটা বিপ্লবের একটা ছক তারা করত, যেটিকে নকশাল আন্দোলনের সমপর্যায়ের আন্দোলন মনে করা হতো। তো এটি জিয়াউর রহমানের জমানা পর্যন্ত অব্যাহত ছিল, আর এরশাদের জমানাতে এসে ধীরে ধীরে কমতে থাকে এবং ৯১ সন থেকে রীতিমতো একেবারে জিরোতে চলে যায়। তা আমরা সেই সময় সশস্ত্র আন্দোলন দেখেছি। এই বাংলাদেশে একজন একটা দূতাবাসে হামলা হয়েছে, একজন রাষ্ট্রদূতকে উঠিয়ে নেওয়া যাওয়া হয়েছে জাসদের নেতৃত্বে। এই বাংলাদেশে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও করে সেখানে আক্রমণ চালানো হয়েছে। এই ঘটনা বাংলাদেশে ঘটেছে। তারপর সামগ্রিক যে বিপ্লব, অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, এ তো কত যে ঘটেছে প্রকাশ্যে অপ্রকাশ্যে তার কোনো ইয়াত্তা নেই। আমাদের দেশে আনসার বিদ্রোহ হয়েছে। তারপর সেই সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারী, তারা সচিবালয় থেকে সদল বলে বের হয়ে এসে গণজাগরণ মঞ্চ করেছে। এত বিস্তৃত বললাম এই কারণে যে আন্দোলন কত প্রকার এবং কি বাঙালি জাতি এই স্বাধীনতার পরে ৭১ থেকে আজ অবধি বহুবার বিভিন্ন ফর্মে তারা দেখেছে। কিন্তু ২০২৪-এর জুলাই আগস্ট মাসে পর্দার একদিকে যা হয়েছে, এত বীভৎস ঘটনা আমাদের রাষ্ট্রশক্তি কখনো ঘটায়নি, সরকারি দল কখনো ঘটায়নি। আবার একই সঙ্গে ঠিক জুলাই আগস্ট বিপ্লবের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার এলো, আমাদের মোহ কাটতে থাকলো, আমাদের চিন্তা চেতনার দ্বার উন্মুক্ত হতে থাকলো এবং আমরা ভাবতে শুরু করলাম যে এটা কেন হলো, কিভাবে হলো। ঠিক সেই সময়টিতে অনেকগুলো বিষয় সামনে চলে এলো, আমরা দেখতে পেলাম এবং এটি প্রমাণিত। জুলাই এবং আগস্ট বিপ্লবের ওই সময়টিতে অস্ত্রধারী দেশি এবং বিদেশি লোকজন, আবার বলছি অস্ত্রধারী দেশি এবং বিদেশি লোকজন, তারা সরাসরি পুলিশের উপর গুলি ছুঁড়েছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যের উপর গুলি ছুঁড়েছে,
তারাই বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে এবং একই সঙ্গে সাধারণ যারা সিভিলিয়ান তাদের উপর নির্বিচারে গুলি চালিয়ে অনেককে হত্যা করেছে। এবং আশ্চর্যের ব্যাপার হলো যে অস্ত্র দিয়ে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে, এগুলো যেন তেন মানের অস্ত্র নয়, সর্বোচ্চ মানের মারণাস্ত্র, যেগুলো যারা সিভিলিয়ান বেসামরিক নাগরিক তাদেরকে এই অস্ত্র দেওয়া হয় না এবং এই অস্ত্র কোনো অবস্থাতেই বেসামরিক নাগরিকদের হাতে যাওয়ার কথা নয়। যেগুলোকে 7.62 বোরের রাইফেল এবং এগুলো অটোমেটিক স্বয়ংক্রিয় এবং এগুলোর মধ্যে যে মেশিন গান, সাবমেশিন গান কিংবা AK-47 মতো মারণাস্ত্র ঠিক এই বোরের গুলি দিয়ে চালিত হয়। তো এই অস্ত্র নিষিদ্ধ, আমাদের দেশে নিষিদ্ধ, পুলিশের কাছে, আর্মির কাছে, অন্যান্য বাহিনীর কাছে এই অস্ত্র রয়েছে সীমিত আকারে। এখন এই অস্ত্র বেসামরিক লোকের কাছে কিভাবে গেল, আর এই অস্ত্র এমন সব লোকের হাতে দেখা গিয়েছে, ব্রিগেডিয়ার শাখাওয়াত যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে ছিলেন, তার ভাষ্যমতে সেই লোকগুলোর চেহারা সুরত আমাদের মতো নয়, অর্থাৎ বাঙালিদের মতো নয়। কাদের মতো? হয়তো আফগানিস্তানের লোকের মতো, হয়তো পাকিস্তানের মতো, হয়তো আমেরিকার মতো, তিনি ডিটেলস বলেননি, কিন্তু তার কাছে সেই ভিডিও ফুটেজগুলো রয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, দিন যত যাচ্ছে আলোচনা বাড়ছে, বিতর্ক বাড়ছে। 2 নম্বর হলো যে পুলিশ যাদেরকে হত্যা করেছে তার কারণে পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে, বহু পুলিশ জেলখানাতে, বহু পুলিশ পলাতক, বহু পুলিশ চাকরিচ্যুত হয়েছে, ভালো কথা। কিন্তু পুলিশকে যারা মেরেছে তাদের কি বিচার হবে না? এবং পুলিশ হত্যার মতো যে হত্যাকাণ্ড, এটা কোনো একটি ইতিহাসের অংশ হতে পারে না, এটা কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না এবং এই দায়মুক্তি নিয়ে একটি জাতি কখনো এগোতে পারে না। তো সেই অর্থে গত 17 মাসের যে হানিমুন পিরিয়ড, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পরে প্রথম 3-4 মাস সবাই এটাকে হানিমুন পিরিয়ড মনে করে সরকারকে বিব্রত করেনি। এরপর থেকেই দেশে এবং দেশের বাইরে পুলিশ হত্যার বিচার নিয়ে এবং পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এই পুলিশ হত্যাকাণ্ড থেকে শুরু করে ওই সময়টাতে অন্য যে সকল হত্যাকাণ্ড হয়েছে সব ব্যাপারে বিপ্লবীদেরকে, আন্দোলনকারীদেরকে ইন্ডিমিনিটি দিয়ে, দায়মুক্তি দিয়ে একটি অধ্যাদেশ জারি করেছে। এখন এই অধ্যাদেশ পাশ হবে কি হবে না, থাকবে কি থাকবে না, পুলিশ হত্যার বিচার হবে কি হবে না, এগুলো নিয়ে জোর বিতর্ক চলছে। খোদ সরকারের মধ্যে 2টো গ্রুপ আছে। মির্জা ফখরুল সাহেবের মতো প্রগতিশীল মানুষ যারা আছেন তাদের বক্তব্য হলো যে পুলিশ হত্যার বিচার হতে হবে এবং হবে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত জনাব সালাউদ্দিন সাহেব, যাদের সঙ্গে আন্দোলনকারীদের একটা সম্পর্ক অনেক আগের থেকেই ছিল, অনেক আন্দোলনকারী তারা প্রকাশ্যে বলেছেন যে সালাউদ্দিন সাহেব যখন ভারতে ছিলেন ঠিক সেই সময়টাতে তার সঙ্গে পরামর্শ করে তারা অনেক কাজকর্ম করেছেন। অনেকে বলেছেন যে তারা যে সকল কর্মকাণ্ড করেছেন এই সকল কর্মের পরামর্শ, লজিস্টিক সাপোর্ট এবং অনেক ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা তারা সালাউদ্দিন সাহেবের কাছ থেকে পেয়েছেন। কারা বলেছেন? এই যে এখন মন্ত্রী পরিষদে অংশগ্রহণ করেছেন বা বিএনপির যে নির্বাচনী জোট, সেই জোটে অংশগ্রহণ করেছেন নুরুল হক নুরু, ভিপি নুরু, তিনি নিজের মুখে এই কথা প্রেসের সামনে বলেছেন। তিনি আরও বলেছেন যে আন্দোলনের, জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড জামাত নয়, জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হলেন তারেক রহমান। এবং তারেক রহমান সাহেব তাকে নির্দেশনা দিয়ে, ভিপি নূরকে নির্দেশনা দিয়ে অনেক কাজ ঢাকার শহরে করিয়েছেন, আন্দোলন করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং ভিপি নূরকে অর্থনৈতিকভাবে তারেক রহমান সাহেব সহযোগিতা করেছেন। একইভাবে ইশরাক হোসেন,
ইশরাক হোসেনও এই ভিপি নূরের মাধ্যমে অনেক কাজ করেছেন। পার্থ ও ভিপি নূরকে দিয়ে অনেক কাজ করেছেন। অর্থাৎ এই যে জুলাই আগস্ট বিপ্লব, সেই বিপ্লবের মধ্যে মূলত জামাতের যারা মাস্টার মাইন্ড ছিলেন তারা, নাহিদ, হাসনাত, সার্জিস, তারা তো আছেনই, তার সঙ্গে সঙ্গে ভিপি নুরুল হক নুরু অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নিজের বক্তব্য অনুযায়ী তারেক রহমান সাহেব, ইশরাক হোসেন, সালাউদ্দিন সাহেব, তারা এই শহরের আন্দোলন, লড়াই, সংগ্রামের ব্যাপারে দিক নির্দেশনা, অর্থনৈতিক সাহায্য এবং অন্যান্য ব্যাপারে লজিস্টিক সাপোর্ট নুরুল হক নুরুকে দিয়েছেন। এই কারণে নুরুল হক নুরু সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ওই সময়টিতে হয়তো ববি হাজ্জাজ, হয়তো ওই সময়টিতে জোনায়েদ সাকি, তারাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ওই সময়টাতে হয়তো ডক্টর জাহিদ, এখন যিনি উপদেষ্টা রূপে অংশগ্রহণ করেছেন, তারাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এখন সমস্যা হলো যে যখন ক্রেডিট নেওয়ার দরকার ছিল তখন সবাই বলছে যে আমরা করেছি, আমরা মাস্টার মাইন্ড, আমরাই বিপ্লব করেছি। কিন্তু যখনই পুলিশ হত্যার বিষয় আসছে এবং ওই সময়টাতে আরও যে সকল বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা সামনে আসছে, তখন আর এখন কেউ সামনে ক্রেডিট নিতে আসছে না, সবাই যে যার মতো করে ছিটকে পড়ছে। কিন্তু যারা সত্যিকার অর্থে বিপ্লবী, ফ্রন্টিয়ার লাইনে ছিলেন এবং গত 17 মাস সরকার পরিচালনা করছেন, সেই হাসনাত, সার্জিস, মাহফুজ যারা আছেন, তাদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটা বিষয় স্পষ্ট যে যদি আপনি পুলিশকে অ্যাক্টিভেট করতে চান, রাষ্ট্রকে স্বচ্ছ করতে চান এবং জুলাই আগস্ট বিপ্লবের যে সত্যিকার স্পিরিট, এটিকে আপহোল্ড করতে চান, তুলে ধরতে চান, তাহলে অবশ্যই পুলিশ হত্যাকাণ্ডের বিচার আপনাকে করতে হবে নিরপেক্ষভাবে, নির্ভুলভাবে, সুষ্ঠুভাবে। তা না হলে এটি ক্ষত থেকে যাবে, অমীমাংসিত থাকলে সরকারের জন্য দুর্নাম বদনাম ডেকে আনবে এবং এই ধরনের ঘটনা আগামীতে বহুবার ঘটবে। আর যখন পুলিশ দেখবে যে তাদেরকে মারা যায়, তাদেরকে হত্যা করা যায়, আর সে সকল হত্যাকাণ্ডের বিচার হয় না, তদন্ত হয় না, তখন আপনি কোনো অবস্থাতে আপনার প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে পুলিশকে ব্যবহার করতে পারবেন না। তো সেক্ষেত্রে টুডে অর টুমরো এই বিচারটা হতে হবে। যদি যেহেতু এখানে জুলাই আগস্ট বিপ্লবের মাস্টার মাইন্ড নিয়ে জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে, বিএনপির সঙ্গে অতীতে টানাটানি হয়েছে, যেহেতু এখানে স্বয়ং সালাউদ্দিন সাহেবের নাম আসছে, তারেক রহমান সাহেবের নাম আসছে, এরশাকের নাম আসছে, আর অনেকের নাম আসছে, পার্থর নাম আসছে, আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও আসছে। তো এই বিষয়গুলো আসলে ধামাচাপা দেওয়া যাবে না। বিএনপির জন্য সবচেয়ে নিরাপদ হবে, যেহেতু তারা ক্ষমতায় আছে, তারা যদি এই হত্যাকাণ্ডের বিচারটা সুষ্ঠুভাবে করে, এমনকি তার নিজের দলের যারা লোকজন আছে, যদি কেউ এর সঙ্গে জড়িত থাকে, তাদেরকে যদি শাস্তি দেওয়া হয় এবং এই কাজগুলো সম্মিলিতভাবে কেউ এককভাবে করতে পারেনি, এই কাজ যারা করেছে তারা বিচ্ছিন্নভাবে যে যার মতো জায়গা থেকে করেছে, কাজেই তদন্ত যখন হবে তখন সেখানে বহু মানুষ ফেঁসে যাবে। আর এটি যদি বিএনপির জমানাতে, বিএনপির নেতৃত্বে হয়, তুলনামূলকভাবে বিএনপি ভালো থাকবে, স্বচ্ছ থাকবে এবং তাদের সম্পর্কে কেউ বদনাম করতে পারবে না। কিন্তু যদি আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, জামাত ক্ষমতায় আসে বা অন্য কোনো দল, ব্যক্তি, গোষ্ঠী ক্ষমতায় আসে, আর তখন যদি এই বিষয় নিয়ে এগুলো তদন্ত হয়, তখন 1 নম্বর আসামি কারা কারা হবে, 2 নম্বর আসামি কারা কারা হবে, আমার মনে হয় যে আপনাদেরকে খুব ডিটেলস বলতে হবে না। কাজেই সময় থাকতে সাধন করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।